আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে কিছু শব্দ দেখতে পাচ্ছি। প্রশ্নটি বলা হয়েছে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। অর্থাৎ এটি এইচএসসি 2025 সালে বরিশাল বোর্ডে এসেছিল সমাস নির্ণয়। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব। লক্ষ্য করবেন প্রথম যেটি আছে আয় ব্যয়, সপ্তর্ষি, আলুনি, রাজনীতি, বিলাত ফেরত, নদীমাতৃক, চিরসুখী, প্রবচন। এখন মজার ব্যাপার হলো সমাস আসলে আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না বা শিখি না। সমাস নির্ণয় করা একেবারে সহজ। আমি আসলে কি বুঝি, কোনটা বুঝি, এই বোঝাটা যদি ঠিকঠাক বুঝি তাহলে সমাস নির্ণয় করতে পারবো। লক্ষ্য করবেন সমাসের দুইটা অংশ থাকে, একটা হলো পূর্বের অংশ আর একটা পরের অংশ। পূর্বের অংশ পরের অংশ, পূর্বের অংশ পরের অংশ, দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট। এই দুইটা পার্টের উপরে নির্ভর করে সমাসটা, অর্থাৎ দুই পার্টের মধ্যে কোনটাকে বোঝায়। লক্ষ্য করবেন এখানে আছে আয় ব্যয়। আয় মানে ইনকাম, ব্যয় মানে খরচ। তাহলে আয় ব্যয় বলতে আমি কি বুঝি? ইনকামটাও বুঝি, খরচটাও বুঝি, অর্থাৎ দুইটাই বুঝি। যখন দুইটাই বোঝায় তখন সেটি হয় দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে কি করতে হয়? ও এবং আর যুক্ত করতে হয়, হাইফেন তুলে দিই ও এবং আর। তাহলে এটা কি হবে? আয় ও ব্যয়, আয় এবং ব্যয়, আয় বা ব্যয়। ঠিক আছে। তারপরে যেটি আছে সপ্ত। সপ্ত মানে কি? সপ্ত মানে সাত। আর ঋষি, এটা সন্ধিতে সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি হয়েছে সন্ধি মানে বদ্ধভাবে। তো যাই হোক, সপ্তর্ষি, সপ্ত মানে সাত, সাতজন ঋষি। এখন আমি সপ্তর্ষি মানে সাত ঋষি বলতে আমি কি বুঝি? অন্য কিছু বুঝি না, ঋষিকে বুঝি। ঋষিকে বুঝি। যেমন আমি যদি বলি পঞ্চনদ, পঞ্চনদ বলতে আমি কিন্তু নদীকে বুঝি। নদী, পাঁচটা নদীকে একত্রে পঞ্চনদ বলি। একইভাবে সাতজন ঋষিকে একত্রে বলা হচ্ছে সপ্তর্ষি। তাহলে এখানে ঋষিকে বোঝায়, অর্থাৎ পরটাকে, পরেরটা বুঝি, পূর্বেরটা সংখ্যা এবং পরেরটা বুঝি। যখন এইরকম হবে তখন সেটা হবে দ্বিগু সমাস। অর্থাৎ প্রথমের পদ থাকবে সংখ্যা এবং পরের পদটাকে আমি বুঝবো, অর্থাৎ পরের পদের যোগফল হবে। সংখ্যা দিয়ে যদি যোগফল বোঝায় তাহলে সেটা হবে কি? সেটা দ্বিগু সমাস হবে। তাহলে সপ্তর্ষি অর্থাৎ সাতজন ঋষি, একজন, দুইজন, তিনজন, এইভাবে সাতজন ঋষিকে একত্রে সপ্তর্ষি বলা হচ্ছে। তাহলে এটি কোন পদ প্রধান? পরপদ প্রধান এবং পূর্বপদের সংখ্যা। এই জন্য এটা কি হবে? এটা হবে দ্বিগু সমাস। সপ্তর্ষি দ্বিগু সমাস। তাহলে এটা কি হবে? সপ্ত বা সাত ঋষির, সপ্ত বা সাত ঋষির সমাহার, ঋষির সমাহার বা সমষ্টি। ওকে। এরপরে যেটি আছে আলুনি। আলুনি, আলুনি, এখানে আ হচ্ছে একটা অব্যয় শব্দ, লুনি, লুনি মানে হচ্ছে লবণ। আলুনি মানে কি আমি বুঝি? লবণ হয়নি, মানে নুনের অভাব। লুনি মানে নুন, লবণ। আর আলুনি মানে হচ্ছে লবণের অভাব। অর্থাৎ এখানে আর শব্দটা যুক্ত হয়ে এই যে এই শব্দটা আছে লুনি, এই লুনি বা লবণ, এই লবণের বিপরীত শব্দ বোঝাচ্ছে। আলুনি মানে নুন নাই, মানে নুনের অভাব। যেমন কি পবিত্র, পবিত্র শব্দের বিপরীত শব্দ কি? পবিত্র শব্দের বিপরীত শব্দ অপবিত্র। যখন এই রকম হবে, এই টাইপসের শব্দ হবে, তখন সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় নন তৎপুরুষ সমাস। কি বলা হয়? নন তৎপুরুষ সমাস। তাহলে এইটাকে আমরা বলবো নন তৎপুরুষ সমাস, নন তৎপুরুষ। ওকে, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? নয় বা ন লুনি। ঠিক আছে, জাস্ট ন বা নয় যুক্ত করবো তাহলে হয়ে যাবে। এরপরে দেখেন যেটা আছে, দেখো লক্ষ্য করো রাজনীতি। রাজনীতি বলতে মূলত নীতিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আসলে বর্তমানে রাজনীতিটা জঘন্য হয়ে গেছে। রাজনীতি বলতে রাজার নীতিকে বোঝানো হয়, রাজার নীতি। ঠিক আছে, সরি রাজা, হ্যাঁ রাজার নীতি। ওকে, তাহলে এটাকে কি বলবো? বা নীতির রাজা, যেটা বলি না কেন, রাজপথ, রাজার পথ, সরি পথের রাজা, ঠিক তেমনি নীতির রাজা বা রাজার নীতি যেটা, সেটা রাজনীতি। ওকে, তাহলে এই জায়গাতে পরপদ প্রধান পাচ্ছে, প্রধান হচ্ছে এবং, পরপদ প্রধান, এবং এটা ব্যাস বাক্য হয় বিভক্তি দিয়ে। বিভক্তি দিয়ে যখন ব্যাস বাক্য হবে তখন সেটা হবে তৎপুরুষ সমাস। ওকে, তাহলে এটাকে যদি আমরা নীতির রাজা বলি বা রাজার নীতি, নীতির রাজা। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে নং তৎপুরুষ, নং তৎপুরুষ সমাস। ওকে, নং তৎপুরুষ। এরপর যেটি আছে বিলাত ফেরত। বিলাত ফেরত, এখানে দেখেন, দেখো দুইটা পদ, বিলাত একটি, ফেরত একটি। তাহলে এই বিলাত ফেরত, এটা হচ্ছে কি পরপদ প্রধান, ফেরত আসতেছে। বিলাত বোঝাচ্ছে না, বিলাত ফেরত, ঢাকা ফেরত মানে ফেরত আসাটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে পরপদ প্রধান। বিলাত ফেরত বলতে বিলাত বোঝানো হচ্ছে না, ফেরত আসা এটাকে বোঝানো হচ্ছে। এখন এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য করতে গেলে বিভক্তি লাগে। এখন এটা কোন বিভক্তি? লক্ষ্য করবো, যখন পূর্ব পদ থেকে মাইনাস হবে, বিচ্যুতি ঘটবে, তখন সেখানে পঞ্চমী বিভক্তি যুক্ত করতে হয়। পঞ্চমী বিভক্তি কি? হতে, থেকেছে। তাহলে বিলাত ফেরত কি হবে? এটা হচ্ছে তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ। এবং এবং এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে বিলাত হতে, বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত। ওকে, এরপর যেটা আছে নদী মাতৃক। নদী মাতৃক বলতে আমরা কি বুঝি? নদী আর মাতৃক মানে মা। তাহলে নদীও বুঝি না, মাও বুঝি না। নদী মাতৃক বলতে কি নদী বা মা বুঝি? এখানে আমি নদীও বুঝি না, মাও বুঝি না। আমি আসলে বুঝি কি?
আমি বুঝি হচ্ছে দেশ, দেশকে বুঝি। তাহলে দেখেন তো, দেখো তো এখানে কি নদী মাতৃক এই শব্দের মধ্যে কোথাও কি দেশ আছে? দেশ নাই। এই দেশ না থাকার কারণে লক্ষ্য করবো আমরা এখানে পূর্বপদ পরপদ কোনোটাই বুঝায় না। যেমন ভাত চা বিস্কুট বলতে চা বিস্কুট দুইটাই যেমন বুঝি, ঠিক তেমনি নদী মাতৃক বলতে আমরা কিন্তু এখানে নদী এবং মাছ দুটার মধ্যে কোনোটাই বুঝি না, অন্য কিছু বুঝি। এই অন্য কিছু বোঝার কারণে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে এটাকে বলবো কি? বহুব্রীহি। এবং এটার ব্যাস বাক্য কি? নদী মাতা যার, নদী মাতা যার। ওকে, শেষে যেটা আছে চির সুখী, যখন এই চির, ক্ষণ এই শব্দগুলো থাকবে তখন সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, মনে রাখবো চির, ক্ষণ এই শব্দগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ হয়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। এটার ব্যাসবাক্য কি হবে? এটার ব্যাসবাক্য হবে চিরকাল, চিরকাল ব্যাপিয়া, ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চির সুখী। এরপরে যেটা আছে প্রবচন, আমরা মনে রাখবো এই এর সাথে কয়েকটা যদি শব্দ যুক্ত হয়, যেমন প্রভাত, প্রশান্তি, হ্যাঁ, প্রভাত, প্রশান্তি, প্রবচন, এই টাইপের কয়েকটা শব্দ আছে। এই কয়েকটা শব্দ থাকলে কোনো কথা ছাড়া আমরা এটাকে প্রাদি সমাস দিয়ে দেবো। কি সমাস দেবো? প্রাদি সমাস। তাহলে এটা হচ্ছে প্রাদি সমাস, প্রাদি সমাস। এর ব্যাসবাক্য কি হবে? প্রকৃষ্ট যে, যে বচন, প্রকৃষ্ট যে বচন, প্র মানে প্রকৃষ্ট বোঝায় এখানে, প্র মানে প্রকৃষ্ট। তাহলে প্র মানে প্রকৃষ্ট যে বচন, প্র যে বচন সেটা হচ্ছে প্রবচন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।